প্রিয় ছাত্রছাত্রী, চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ ইকবাল, সহকারী অধ্যাপক, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম। আমি আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণী, একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র রেওয়ামিল। আমাদের আজকের আলোচনার বিষয় হবে রেওয়ামিল প্রস্তুত প্রণালী। আমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যেভাবে রেওয়ামিল প্রস্তুত করতে বলা হয় ধাপে ধাপে, আমরা আজকে চেষ্টা করব এই ধাপগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব তোমরা যাতে করে রেওয়ামিল জিনিসটা ভালো করে বুঝতে পারো, তার জন্য আজকের আমার এই অধিবেশন। শুরু করি। রেওয়ামিল। রেওয়ামিল কাকে বলে? একদম সোজা, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য খতিয়ানের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় বা তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। অর্থাৎ খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্তগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে যে তালিকা বা বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। আমরা পরীক্ষায় যে সমস্ত সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেগুলো একটু দেখে নিই। প্রথমে দেখি সৃজনশীল প্রশ্ন। সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয় ব্যয়, পরিচালন আয় ব্যয় ও অপরিচালন আয় ব্যয় নির্ণয় করো। রেওয়ামিলে কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। রেওয়ামিল প্রস্তুত করো। আমরা আজকে এই প্রশ্ন নিয়ে, সৃজনশীল প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় কিভাবে আমরা নির্ণয় করি? দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুদ। যেটা হবে সেটা নাম সমন্বিত ক্রয়। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুদ পণ্য, যেটা হবে সেটা নাম সমন্বিত ক্রয়। আসলে কি আমরা এখানে কারো কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন থাকবে, সেটা হলো কি নিট ক্রয় কি? ক্রয়কে যে সকল উপাদান বাড়াবে, যেগুলো সমন্বয়ের কারণে ক্রয় বৃদ্ধি পাবে সেগুলো যোগ হবে। যে সমস্ত সমন্বয়ের কারণে ক্রয় হ্রাস পাবে সেগুলোর কারণে ক্রয় কমে যাবে। যেমন যদি ক্রয়ের সাথে অলিখিত ক্রয় থাকে সেটা যোগ হবে, ক্রয় ফেরত থাকলে সেটা বাদ যাবে, ক্রয়ের উপর বার্তা থাকলে সেটা বাদ যাবে। তবে আমার নিট ক্রয় নির্ণয় করা হবে। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে, আমি উত্তর দিয়ে দিব। আমাদের 2 নম্বর প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। দেখো, সমন্বিত ক্রয়ের সাথে আমি যদি প্রত্যক্ষ খরচ যোগ করে দিই, প্রত্যক্ষ খরচ
সমন্বিত ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়, সেই প্রত্যক্ষ খরচটা আমরা এখানে লিখতে পারি। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ সমূহ বা সমাপনী মজুত পণ্য, যেটা হবে সেটার নাম বিক্রিত পণ্যের ব্যয়। অথবা সমন্বিত ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলেও বিক্রিত পণ্যের ব্যয় বেরিয়ে আসবে। এখন প্রশ্ন হলো প্রত্যক্ষ খরচ কোনগুলা, এটা আমরা একটু পরে বলবো, ধাপে ধাপে বলবো। 3 নাম্বার প্রশ্ন, চলতি সম্পদ সমূহ। 3 নাম্বার প্রশ্ন, চলতি সম্পদ। চলতি সম্পদ, যে সকল সম্পদ খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় বা 1 বছরের কম সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায় তাকে চলতি সম্পদ বলে। যেমন হাতে নগদ। হাতে নগদের অনেক নাম আছে, নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত, নগদ অর্থ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের অনেক নামে আখ্যায়িত করা হয়। প্রাপ্য হিসাবকে দেন আদার বলে, বিক্রয় খতিয়ানের জের বলে, পাওনা বলে। আবার প্রাপ্য নোটস, প্রাপ্য নোটসের অপর নাম হলো প্রাপ্য হিসাব। প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব না সরি, প্রাপ্য বিল। সমাপনী মজুত পণ্য, আরো কিছু আইটেম আছে, আমি একটু দেখাই দিই। দেখো, সমাপনী মণিহারি। সমাপনী মণিহারিকে সমাপনী মজুদ বলে। সাপ্লাইস মজুদ, অগ্রিম খরচ সমূহ, অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা, প্রাপ্য বকেয়া আয়সমূহ, অনাদায়ী আয়সমূহ, বিনিয়োগের সুদ, বীমা কোম্পানির নিকট প্রাপ্য টাকা, খুচরা যন্ত্রাংশ, প্রতিনিধির নিকট প্রাপ্য বা চালানি কারবারে প্রেরিত পণ্য, প্রদত্ত ঋণ, চলতি হিসাব, ডেবিট, স্বল্পমেয়াদী প্রদত্ত ঋণ বা আগাম অথবা অগ্রিম ঋণ, বিনিয়োগ, সুদের হার না থাকলে স্বল্পমেয়াদী সাময়িক বিনিয়োগও কিন্তু আমার চলতি সম্পদ। আমার চলতি সম্পদ। এবার আছে আমার স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কি কি? স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ দেখো, যে সকল সম্পদ একবার ক্রয় করলে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায় তাকে বলা হয় স্থায়ী সম্পদ। যেমন আমি একটা ভূমি কিনলাম, সেটা আমি দীর্ঘদিন ব্যবহার করবো। আমি এই বোর্ডটা কিনলাম, এটা কিন্তু স্থায়ী সম্পদ। আবার এই যে কলম দিয়ে লিখতেছি, এই কলম 2-1 দিন ব্যবহার করার পর এটা ফেলে দিতে হবে, সুতরাং এটা স্থায়ী সম্পদ, এটা হবে ব্যয়। আমরা যে বিল্ডিংয়ে বসে পড়ালেখা করি সেটাও কিন্তু স্থায়ী সম্পদ। দেখি কয়েকটা স্থায়ী সম্পদের উদাহরণ। প্রথম হচ্ছে ভূমি, তারপর হচ্ছে দালান কোঠা, তারপরে হলো যন্ত্রপাতি, এটাকে কলকব্জ বলা যাবে। তারপর হচ্ছে মোটর যান, আরো অনেকগুলো আছে, আমরা একটু দেখে নিই, যা আছে তা একটু দেখে নিই। আসবাবপত্র, ইজারা সম্পত্তি, মোটর গাড়ি বা ট্রাক, কম্পিউটার বা ল্যাপটপ,
সরবরাহ যান বা ডেলিভারি যান, অফিস সরঞ্জাম, বিনিয়োগ, এটা দীর্ঘমেয়াদী বা স্থায়ী বিনিয়োগ হতে হবে। ব্যাংক জমা, স্থায়ী ব্যাংক জমা হলে কিন্তু স্থায়ী সম্পদ, আর শুধু ব্যাংক জমা হলে চলতি সম্পদ। প্রযুক্তি জ্ঞান ইত্যাদি। এরপর আমাদের আরো কয়েকটা জিনিস জানতে হবে, তার মধ্যে আরেকটা হলো অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ কোনগুলা? যে সকল সম্পদ ধরা যায় না, ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, কিন্তু যার অর্থনৈতিক মূল্য আছে, তাকে বলা হয় অস্পর্শনীয় সম্পদ। যেমন কি কি দেখে নিন: সুনাম, ট্রেডমার্ক, গ্রন্থসন্ত, কপিরাইট ইত্যাদি। এরপর আছে দেখো আরো কিছু সম্পদ আছে: ভুয়া, কাল্পনিক, অবাস্তব, মূল্যহীন, অলীক সম্পদ। এগুলাকে আমরা বলি অসমন্বয়কৃত ব্যয়, যার বাস্তবে কোনো অস্তিত্ব নাই। কি কি? প্রাথমিক খরচ, শেয়ার অবহার, শেয়ার বাট্টা। প্রাথমিক খরচ বলতে এখানে আমরা বুঝবো যে সকল খরচ কোম্পানি গঠন করার পূর্বে খরচ হয়, তাকে প্রাথমিক খরচ বলে। আর শেয়ার বাট্টা হচ্ছে, শেয়ার বাট্টা বা শেয়ারের অবহার হচ্ছে, সে একটা শেয়ারের মূল্য 10 টাকা, সেই শেয়ার যদি আমি 9 টাকায় বাজারে বিক্রি করি, তাহলে 1 টাকা যেটা আমার ক্ষতি সেটা হবে আমার শেয়ার বাট্টা বা শেয়ার অবহার। অর্থাৎ শেয়ারের অবহিত মূল্য অপেক্ষায় কম মূল্যে শেয়ার বিক্রি করাকে শেয়ার অবহার বলে। ঋণপত্রের বাট্টা বা অবহার, অবলেখকের কমিশন, দস্তরি, দালালি। কমিশনের বাংলা হলো দস্তরি, দালালি। বিলম্বিত বিজ্ঞাপন খরচ, গবেষণা খরচ, লাভ লোকসান হিসাবে ডেবিট জেড, অনিশ্চিত হিসাবে ডেবিট জেড ইত্যাদি। এগুলাই হচ্ছে আমার সম্পদ। তাহলে আমরা কি কি শিখলাম? সম্পদ শিখলাম, চলতি সম্পদ, আবার শিখলাম স্থায়ী সম্পদ, আবার শিখলাম অস্পর্শনীয় সম্পদ, আবার শিখলাম ভুয়া সম্পদ কোনগুলা। এবার আমরা দায় নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে চলতি দায়। চলতি দায়, চলতি দায় যে সকল দায় খুব দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, অর্থাৎ 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, তাকে চলতি দায় বলে। যেমন দেখো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে এই প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে হচ্ছে, পদ হিসাবের অপর নাম হচ্ছে পাওনাদার। এটাকে আরো অনেক নাম আছে, পাওনাদার আছে, ক্রয় খতিয়ানের জের আছে, ক্রয় খতিয়ানের জের, ক্রয় খতিয়ানের জের। তারপর দেনাও লিখে, দেনা থাকলেও ধরে নিতে হবে এটা পাওনাদার। এরপর প্রদেয় নোট। প্রদেয় নোটস, প্রদেয় নোটসের আরেকটা নাম আছে, সেটা হলো প্রদেয় বিল। প্রদেয় বিল অবলিক দায়, প্রদেয় দায়, প্রদেয় বিল অবলিক প্রদেয় দায়। ব্যাংক জমাতিরিক্ত, আচ্ছা ব্যাংক জমাতিরিক্ত আমরা একটু দেখে নিই। ব্যাংক জমাতিরিক্ত কি কি আছে? ব্যাংক জমাতিরিক্তর অপর নাম ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর আছে বকেয়া খরচ সমূহ, যত বকেয়া খরচ থাকবে সবগুলা হচ্ছে তোমার চলতি দায়। তারপর অগ্রিম আয় সমূহ, অগ্রিম আয়ের অপর নাম হলো অনুপার্জিত আয়। আয়কর সঞ্চিতি, অথবা এটার নাম অপর নাম আয়কর ভবিষ্যৎ ব্যবস্থা, কর দায়, প্রদেয় আয়কর।
লভ্যাংশ সমতাকরণ তহবিল, অগ্রিম তলব, ঘোষিত প্রস্তাবিত অদাবিকৃত দাবিহীন নির্দাবি প্রদেয় লভ্যাংশ। ব্যাংক ঋণ, এটা ব্যাংক ঋণ যদি স্বল্পমেয়াদী হয় তাহলে চলতি দায়, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। কর্মচারী কল্যাণ তহবিল, কর্মচারী প্রভিডেন্ট ফান্ড, পেনশন তহবিল, বোনাস তহবিল, ব্যাট চলতি হিসাব ক্রেডিট। ব্যাট চলতি হিসাব ডেবিট হলে হবে তোমার চলতি সম্পদ, আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হলে হবে চলতি দায়। একটা কথা মনে রাখবা, এই চলতি দায় সবগুলো হচ্ছে ক্রেডিট, আর আমরা যত সম্পদ দেখাইছিলাম আগে সব সম্পদ হচ্ছে আমার ডেবিট। দীর্ঘমেয়াদী দায়, এরপর হলো দীর্ঘমেয়াদী দায়। 1 বছরের বেশি অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়েছে এমন দায়সমূহকে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। যেমন ঋণপত্র, ঋণ, ব্যাংক ঋণ, গৃহীত ঋণ, বন্ধকি ঋণ, নিশ্চিত ঋণ, অগ্রাধিকার শেয়ার মূলধন, ব্যাংক ঋণ দীর্ঘমেয়াদী, শিল্প ব্যাংক ঋণ, এগুলো হচ্ছে আবার দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমরা আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে আমরা দীর্ঘমেয়াদী দায় পর্যন্ত দেখাইছি তোমাদেরকে। আমরা যা শিখলাম সেটা হলো সমন্বিত ক্রয় শিখছি, বিক্রিত পণ্যের ব্যয় শিখছি, চলতি সম্পদ কোনগুলা, স্থায়ী সম্পদ কোনগুলা, ভুয়া সম্পদ কোনগুলা, আর চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় সম্পর্কে জানলাম। এখন দেখবো আমরা এই যে আমরা বললাম প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কি? যেসব খরচ আমাদের কিংবা শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনের সাথে সরাসরি জড়িত সেগুলাকে বলা হয় আমার প্রত্যক্ষ খরচ। যেমন কি কি দেখে নি একটু। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, মজুরি, মজুরির অপর নাম উৎপাদন মজুরি, ক্রয় পরিবহন, এটাকে বলা হয় আন্তঃপরিবহন বা পরিবহন, শুল্ক, এটাকে বলা হয় আমদানি শুল্ক, নগর শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, জ্বালানি ও শক্তি, কারখানা সংক্রান্ত খরচ, যেমন কারখানার অবস্থায় থাকলে সেটা হবে, কুলি খরচ ইত্যাদি। এগুলাকে আমরা বলবো প্রত্যক্ষ খরচ, এগুলাকে আমরা বলবো প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ আরো আছে, আমরা একটু দেখে নিই। ড্রয়িং অফিস বেতন, কারখানা ভাড়া ও বিদ্যুৎ। খরচের আগে কারখানা লিখা থাকলে সেটি প্রত্যক্ষ খরচ। যন্ত্রপাতির অবশ্যই উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলো হচ্ছে আমার প্রত্যক্ষ খরচ। আর পরোক্ষ আয়, প্রত্যক্ষ খরচ রেওয়া মিলের ডেবিট হয়, আর প্রত্যক্ষ আয় রেওয়া মিলের ক্রেডিট হয়। কি কি? পণ্য বিক্রয় অথবা সেবা আয়। আমরা জানি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের থাকে পণ্য বিক্রয়, আর সেবামূলককারী প্রতিষ্ঠানের থাকে সেবা আয়। পরোক্ষ আয়, পরোক্ষ আয় কি কি? বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, উপভাড়া, লভ্যাংশ প্রাপ্তি। শিক্ষানবিশ সালামি, বিনিয়োগ সুদ, বিনিয়োগের সুদ, সঞ্চয়পত্রের সুদ, ব্যাংক জমার সুদ, চালানি কারবারের মুনাফা, শেয়ার হস্তান্তর ফি। এগুলো হলো আমার পরোক্ষ আয়, এটা যাবে রেওয়া মিলের ক্রেডিট। মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়ের কথা বললে এখানে থাকবে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম। আর মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করব? মালিকানা সত্ত্ব হলো মূলধনের সাথে শেয়ার, মূলধনের সাথে শেয়ার অধিহার যোগ, সাধারণ সঞ্চিতি যোগ, মূলধন সঞ্চিতি যোগ, প্রতিপূরক তহবিল যোগ। এগুলো যোগ করলে যেটা হবে সেটার নাম মালিকানা সত্ত্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম যেটা আমার
প্রত্যেকটা পরীক্ষায় আসবে, যেটা আমার আইটেম প্রত্যেকটা পরীক্ষায় আসবে। সেটা কি কি দেখি আমরা। কোন কোন আইটেম রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, এটা আমার সব জায়গায় আসবে। কোন কোন আইটেম রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? সমাপনী মজুদ পণ্য, সমাপনী মণিহারি, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, প্রারম্ভিক চলতি সম্পদ, প্রারম্ভিক বিনিয়োগ, মেয়াদ অনুত্তীর্ণ বিল। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যদি রেওয়া মিলে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেয়া থাকে, সেই ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। আমরা এখানে অনেকগুলো আইটেম দেখাইছি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র থেকে। এগুলো তোমরা মনে রাখলে আসলে বুঝতে পারবে কোন কোন আইটেম রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আমি আরেকবার পরে যাচ্ছি কোন কোন আইটেম রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মজুদ পণ্য, সমাপনী মণিহারি, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক পদীয় হিসাব, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, প্রারম্ভিক চলতি সম্পদ, প্রারম্ভিক বিনিয়োগ, মেয়াদ অনুত্তীর্ণ বিল। যদি রেওয়া মিলে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেয়া থাকে, তবে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। এখন দেখবো আমরা রেওয়া মিলের চক কিভাবে অঙ্কন করতে হয়। ক্রমিক নাম্বার, হিসাবের নাম, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, রেওয়া মিল। আমরা ক্রমিক নাম্বার 1, 2, 3 দিয়ে যাব। এখন প্রশ্ন হলো কোন কোন আইটেম ডেবিট হবে, কোন কোন আইটেম ক্রেডিট হবে। আমরা এতক্ষণ যেগুলা আয় এবং দায় দেখেছিলাম সবগুলো হবে ক্রেডিট। সম্পদ এবং ব্যয় যেগুলো দেখেছিলাম সেগুলো হবে ডেবিট। আমরা একটু দেখে নিই কি কি আইটেম ডেবিট হতে পারে। যাবতীয় খরচ এবং ক্ষতিসমূহ, যাবতীয় খরচ ও ক্ষতিসমূহ হবে ডেবিট। যাবতীয় সম্পত্তিসমূহ হবে ডেবিট। অগ্রিম প্রদত্ত খরচ ও বকেয়া আয়সমূহ হবে ডেবিট। আয় ও দায় বা মূলধন হ্রাসকারী দফাসমূহ হবে ডেবিট, যেমন বিক্রয় ফেরত, বিক্রয়ের উপর বাট্টা, উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, আয়কর ইত্যাদি। কোন কোন আইটেম ক্রেডিট হবে? যাবতীয় আয় ও লাভসমূহ ক্রেডিট। যাবতীয় দায়সমূহ ক্রেডিট। বকেয়া খরচাবলী ও অগ্রিম আয়সমূহ ক্রেডিট। ব্যয় ও সম্পত্তির হ্রাসকারী দফাসমূহ ক্রেডিট, যেমন ক্রয় ফেরত, ক্রয়ের উপর বাট্টা, সম্পত্তি বিক্রয় ইত্যাদি। তাইলে আমরা কোন আইটেম ডেবিট হবে কোন আইটেম ক্রেডিট হবে সেটা তোমাদেরকে দেখালাম। তবে পরীক্ষায় কিন্তু আমরা যেটা করব সেটা হলো একটা রেওয়া মিল করার পর দেখলাম যে উভয় পাশে মিলে না। রেওয়া মিলের কিন্তু দুই পাশে মিলে যাওয়ার কথা। যদি না মিলে, আমি যদি যথাযথ আইটেমগুলো চেক করে থাকবো, সবগুলো আইটেম যদি ঠিক মতো পুস্টিং দিয়ে থাকি, তবে যদি না মিলে যেটা হবে সেটাকে আমরা গরমিল হিসাব বা অনিশ্চিত হিসাব দিয়ে দিব। আরেকটা জিনিস দেখাইনি, আমরা বিভিন্ন পরীক্ষায় দেখতেছি ক্রেডিট আইটেমগুলো কোনগুলো থাকে সেগুলো আমি একটু দেখাই দিই তোমাদেরকে। ক্রেডিট এইসব আইটেম থাকে: প্রতিহিংসা, পাওনাদার, ক্রয় খতিয়ানের জের, দেনা,
প্রদেয় নোটস, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ওডি, বকেয়া কর সমূহ, বকেয়া বেতন, অগ্রিম আয় সমূহ, অনুপার্জিত সেবায় অথবা আগাম গ্রহণ, আয়কর সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, অগ্রিম তলব, অদাবিকৃত লভ্যাংশ, স্বল্পমেয়াদী ঋণ, সেবায়, মূলধন বিক্রয়, ক্রয় ফেরত, শিক্ষানবিশ সালামি, কুঋণ সঞ্চিতি, ব্যাংক ঋণ, লভ্যাংশ প্রাপ্তি। এই সমস্ত আইটেম প্রায় প্রশ্নে থাকে। আমরা এতক্ষণ তোমাদেরকে রেওয়া মিলে সৃজনশীল প্রশ্নে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেগুলো দেখাই দিয়েছিলাম। এখন আমার বিশ্বাস তোমরা যদি যে কোনো একটা প্রশ্ন নিয়ে সমাধান করতে যাও, এর বাইরে আশা করি থাকবে না এবং তোমরা পারবে। বাড়ির কাজ, বাড়ির কাজ দেওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, যদি আমি এখানে যা বুঝাই দিলাম, এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি উত্তর দিয়ে দিব। আর বাড়ির কাজ তোমরা করে ছবি তুলে হয় কমেন্ট বক্সে দিতে পারো, আমি দেখিয়ে দিব। একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য 2018 সালের HSC পরীক্ষার প্রশ্ন, তোমরা 2018 সালে HSC পরীক্ষার প্রশ্নটা করবে, করলে দেখবে এই আইটেমের বাইরে নাই। আর SSC পরীক্ষার্থীরা তোমরা তোমাদের বইয়ে, তোমাদের যেটা ক্লাস 9-10 বই আছে, এখানে একটা 1 নাম্বার অঙ্কটা তোমরা করবে। 1 নাম্বার অঙ্কটা তোমরা করে এটা উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এই ক্লাসটা উপভোগ করছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।